হ্যালো স্টুডেন্টস, আগের দিন ক্লাসে আমি তোমাদের বল ও গতি চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচনার শেষে বলের সংযোজনের সামান্তরিক সূত্র সম্পর্কে বলেছিলাম। আজকে আমরা বলের সংযোজনের বাস্তব উদাহরণ সম্পর্কে এবং বলের বিভাজন সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমরা শুরু করি। তাহলে প্রশ্নটা হলো যে বলের সংযোজনের বাস্তব উদাহরণ দাও। বলের সংযোজনের বাস্তব উদাহরণ দাও। ঠিক আছে, আমরা উত্তরটা আলোচনা করি এবং তারপর উত্তরটা লিখব। দেখো, পাখি যখন আকাশে ওড়ে তখন দুই ডানা বাতাসের উপর বাতাসের উপর দুটো বল প্রয়োগ করে। বাতাসও দুই দিকে দুটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে একটা নির্দিষ্ট কোণে। এই দুই প্রতিক্রিয়া বলের সংযোজনে উৎপন্ন লব্ধি বলের প্রভাবে পাখি সামনের দিকে সোজা এগিয়ে যায়। তো এখানে এই উদাহরণটি বলের সংযোজনের উদাহরণ। তাহলে আমরা লিখি যে পাখি যখন আকাশে ওড়ে তখন দুই ডানা দিয়ে বাতাসের উপর দুটি বল প্রয়োগ করে। বাতাসও দুই দিকে ডানার দুই দিক থেকে একটি নির্দিষ্ট কোণে দুটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে।
দুটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই দুই প্রতিক্রিয়া বলের সংযোজনে প্রতিক্রিয়া বলের সংযোজনে উৎপন্ন লব্ধি বল উৎপন্ন লব্ধির প্রভাবে পাখি সামনের দিকে সোজা এগিয়ে যায়। তাহলে এখানে দুটো বলের সংযোজন হলো, দুটো প্রতিক্রিয়া বলের। ছবিটা আঁকলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে। নিচে ছবিটা আঁকা হচ্ছে, ছবির দিকে একবার দেখো, তাহলেই পরিষ্কার বোঝা যাবে। ধরো পাখি কিভাবে উড়ছে সেটা দেখলে পরে তোমরা এই উদাহরণটা সম্পর্কে ধারণাকে পরিষ্কার করতে পারবে। ধরো ছবিতে এখানে এই দেখো ডানার সাহায্যে বাতাসের উপরে ক্রিয়া প্রয়োগ করছে, দুটো বল প্রয়োগ করছে। বাতাস ও ডানার উপরে এই দুটো প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, কিন্তু ডানার উপরে যে দিক থেকে বাতাসের প্রতিক্রিয়া বল আসছে সেই দিকে কিন্তু পাখি উড়ে যাচ্ছে না, পাখি উড়ে যাচ্ছে সামনের দিকে, দিকে। এটা হচ্ছে লব্ধি বল। লব্ধি বলের দিকে সোজা পাখি এগিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে। আর ডানা দিয়ে দুটো বল প্রয়োগ করেছিল, বাতাস ডানার উপরে দুটো প্রতিক্রিয়া বল দিয়েছে, সেই দুটো প্রতিক্রিয়া বলে যে লব্ধি বল সোজাসুজি ক্রিয়া করছে, সেই লব্ধি বলের পথে পাখি উড়ে যাচ্ছে। তাহলে এই উদাহরণটি সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা তৈরি হলো। ঠিক আছে, এবার আমরা বলের বিভাজন সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রশ্ন হলো যে বলের বিভাজন কাকে বলে?
বলের বিভাজন কাকে বলে? বলের বিভাজন কাকে বলে? না, একটি বলকে দুই বা তার বেশি উপ অংশে ভাগ করাকে বলে বলের বিভাজন। একটা বল ছিল, সেখান থেকে দুই বা তার বেশি বলে বিভক্ত করা হবে। তাহলে উত্তরটা হলো এক বলকে দুই বা তার বেশি উপ অংশে মানে উপাংশে, উপাংশে একটা বলকে দুই বা তার বেশি উপ অংশে ভাগ করার পদ্ধতিকে বলে বলের বিভাজন। বলের বিভাজন এবার একটা ছবি দিয়ে পরিষ্কার করে বললে তোমার ঠিক বুঝতে পারবে। ধরো পি কিউ দুটো বল, সেই দুটো বলের লব্ধি বল হচ্ছে আর। নিচে ছবিতে দেখো, ছবিটা আঁকছি। ধরো পি কিউ, এই দুটো বলের লব্ধি বল হচ্ছে আর। যে এদিকে হচ্ছে সামুদ্রিকের নাম দিয়ে একটা বি সি ডি, এদিকে বিসি বরাবর পি বল, বি এ বরাবর কিউ বল,
আর লব্ধি বল বিডি বল হচ্ছে আর। তাহলে এখন আমরা বিপরীতে বলতে পারি যে আর বলটার দুটো উপাংশ আছে, একটা হচ্ছে পি উপাংশ, একটা হচ্ছে কিউ উপাংশ। আর এই বলটার দুটো উপাংশ রয়েছে, সে দুটো উপাংশ কি কি বললাম, একটা পি আর একটা হচ্ছে কিউ। তাহলে এই যে একটা বলকে দুটো বলে ভাগ করা, এই পদ্ধতিটা হচ্ছে বলের বিভাজন। সামান্তরিকের কর্ণ বরাবর যে বলটা ক্রিয়া করছে সেটা একটা বল, সেই বলের দুটো উপাংশ, উপাংশ দুটো সামান্তরিকের দুটো সন্নিহিত বাহু বরাবর ক্রিয়া করছে, একটা বিসি বাহু বরাবর পি বল, একটা বিএ বাহু বরাবর কিউ বল। এই পি আর কিউ এই দুটো হলো আর বলের উপাংশ। তাহলে একটা বলকে দুভাগে ভাগ করা। এখন এই পি বল আর কিউ বলের মান নির্ণয় করতে হবে, মানে উপাংশ দুটোর মান নির্ণয় করতে হবে। তাহলে পরের প্রশ্ন হচ্ছে যে একটি বলের বিভাজনের ফলে যে দুটো উপাংশ তৈরি হয় তাদের মান নির্ণয়। তাহলে প্রশ্নটা আমরা লিখি, বলের উপাংশের মান। নির্ণয় করো। একটি বলের দুই উপাংশের মান নির্ণয় করো। তাহলে আমরা দুটো উপাংশের মান নির্ণয় করছি। তাহলে এই সামান্তরিকের ছবিটা আরেকবার আঁকতে হবে আমাদেরকে। সামান্তরিকের ছবিটা আমরা একবার আঁকি। নাম দিই সামান্তরিকের বি সি ডি, এ বি সি ডি।
আচ্ছা, এবার ধরি এই যে পি বলটা, এই যে পি উপাংশটা যে একটা বল নেওয়া হয়েছে আর বল, সেই আর বলের সঙ্গে উৎপন্ন করে। আর কিউ বলটা আর বিটা, ঠিক আছে। এবার এখানে দেখো যে এই যে সামান্তরিকের এই সি বি ডি কোণ, এই কোণটা আর এই এ, হ্যাঁ, এই কোণটা হচ্ছে গিয়ে পি বল আর বলের সঙ্গে উৎপন্ন করেছে, আর বিটা কোণটা উৎপন্ন করেছে কিউ বল আর বলের সঙ্গে। এবার এই সামান্তরিকের এ বি বাহু আর সি ডি বাহু পরস্পর সমান্তরাল, বিডি ওদের ভেদক। তাহলে পরে এই এ বি ডি কোণটা আর সি ডি বি কোণটা একান্তর কোণ, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এই কোণটাও বেশ। তাহলে এখন বি সি ডি এই ত্রিভুজের মধ্যে একটা কোণ হচ্ছে আলফা, একটা কোণ হচ্ছে বিটা, আর অবশিষ্ট যে সি কোণটা আছে, তাহলে সি কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস প্লাস। ওই সাইড দিকে সুবিধা হবে, এখানে লিখতে একটু অসুবিধা হচ্ছে, আমরা একটু সাইডে লিখি এটা। এই কোণটা হচ্ছে 180 মাইনাস আলফা প্লাস বিটা, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ যদি আলফা আর বিটা হয়, তাহলে অপর কোণটা কত হবে? 180 থেকে আলফা আর বিটা যোগ করে বিয়োগ করলেই হবে। তাহলে হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এইবার এখন আমরা এই ল্যামির একটা উপপাদ্য আছে বলের ব্যাপারে, হ্যাঁ, তিনটে বল যখন একটা বিন্দু থেকে ক্রিয়া করে, তখন সেই বল তিনটের সাম্যাবস্থায় ল্যামির একটা উপপাদ্য আছে। সেই ল্যামির উপপাদ্য এখানে আমরা প্রয়োগ করতে পারি। এখানে তিনটে বল, একটা হচ্ছে পি, বিসি বরাবর পি, সিডি বরাবর কিউ, আর বিডি বরাবর আর, এই তিনটে বলের ক্ষেত্রে আমরা ল্যামির উপপাদ্য প্রয়োগ করতে পারি। অনুসারে লেখা যায়, কি লেখা যায় না, বাই সাইন বিটা সমান কিউ বাই, এই যে সিডি বরাবর বলটা কিউ, কিউ বাই সাইন সমান আর বাই সাইন মাইনাস আলফা প্লাস বি।
হচ্ছে ল্যামের উপপাদ্য। ল্যামের উপপাদ্য এটাই বলে যে কোনো একটা বল বাই তার বিপরীত কোণের সাইন সমান আরেকটি বল বাই তার বিপরীত কোণের সাইন সমান আরেকটি বল বাই তার বিপরীত কোণের সাইন। তাহলে এটা আমরা লিখতে পারি বা সমান কিউ বাই সাইন আলফা সমান আর বাই, এর একটা সূত্র আছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। এটা তো আমরা ত্রিকোণমিতিতে পড়বে, গণিতে ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। সূত্রটা কি বললাম? সূত্রটা হচ্ছে সাইন অফ 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা। তাহলে এখানে আমরা সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা সমান লিখতে পারি সাইন আলফা প্লাস বিটা। এখান থেকে সাইন পি বাই সাইন বিটা সমান হচ্ছে যে আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে আমরা লিখি যে পি বাই সাইন বিটা সমান এটা সমান এটা সমান এটা। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি পি বাই সাইন বিটা সমান সাইন আলফা প্লাস বিটা। আর এটা সমান এটা লিখতে পারি সাইন আলফা সমান সাইন আলফা প্লাস বিটা বা সমান সাইন বিটা এদিকে নিয়ে যাচ্ছি তাহলে 4 ইনটু সাইন বিটা বাই সাইন আলফা প্লাস বিটা। এদিকেও সেরকম কিউ সমান আর ইনটু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে এই যে আর বলটা তার উপাংশ দুটো পি আর কিউ, এখন এই পি এর মান আমরা যদি বিটা কোণের মান আলফা কোণের মান বিটা কোণের মান বসিয়ে দিই এবং আর এর মান বসিয়ে দিই, কারণ আর বলটাকেই তো আমাকে দুটো উপাংশে ভাঙতে বলেছে, তো আর এর বলটা আমার জানা আছে, তাহলে আর বলের মানটা বসিয়ে দিলাম, বিটা কোণ আলফা কোণ বিটা কোণের মান বসিয়ে দিলাম, তাহলে আমরা উপাংশ পি এর মান পেয়ে যাব। ঠিক সেরকম ভাবে প্রদত্ত আছে আর বলের মানটা বসিয়ে দিলাম, আলফা বিটা বসিয়ে দিলাম, তাহলে আমরা কিউ উপাংশটারও মান পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা কোন একটা বলের যে দুটো উপাংশে ভাগ করা হয় সেই উপাংশ দুটোর মান নির্ণয় করতে পারি। আচ্ছা, এবার আমরা এই বলের বিভাজনের বাস্তব উদাহরণ দেখব। ঠিক আছে, তাহলে পরের প্রশ্নটা হচ্ছে যে বলের বিভাজনের বাস্তব উদাহরণ দাও। প্রশ্নটা আমরা লিখি বলের বিভাজনের বাস্তব উদাহরণ দাও।
বলের বিভাজনের বাস্তব উদাহরণ। বাস্তব উদাহরণটাকে বলি আমি, যে তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যখন কোনো রোলারকে ঠেলা হয় তখন ঠেলার জন্য প্রযুক্ত বলের দুটো উপাংশ উৎপন্ন হয়, একটা অনুভূমিক উপাংশ আর একটা হচ্ছে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশটা রোলারের ওজনকে বাড়িয়ে দেয় আর অনুভূমিক উপাংশটা রোলারকে গতিশীল করে। তাহলে পাশে ছবিটা এঁকে দিই এবং ডান পাশে ছবিটা আঁকি আর বাঁ পাশে যে ঘটনাটা বললাম সেটা পরিষ্কার করে বলি, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো যখন রোলারকে ঠেলা হয় তখন কি করা হয় না, উপর থেকে নিচের দিকে একটা বল প্রয়োগ করা হয়। উপর থেকে নিচের দিকে বল প্রয়োগ করা হয়। বল প্রয়োগ করা হয়। এই বলটার দুটো উপাংশ, একটা হচ্ছে গিয়ে ভূমির সঙ্গে সমান্তরাল যেটাকে বলে অনুভূমিক উপাংশ, আর একটা হচ্ছে লম্ব। এখন এই দুটোর মাঝখানে কোণ 90 ডিগ্রি হবে। এই যে উলম্ব উপাংশটা, এইটা তো উপর থেকে নিচের দিকে ক্রিয়া করছে, তার ফলে রোলারের ওজনটাকে বাড়িয়ে দেয়। আর এই যে অনুভূমিক উপাংশটা, এই উপাংশটার প্রভাবে রোলারটা গতিশীল। তাহলে এটা একটা বাস্তব উদাহরণ। তো উত্তরটা আমরা লিখি, যখন রোলারকে ঠেলা হয় তখন ঠেলার জন্য প্রযুক্ত বলের প্রযুক্ত বলের দুটি উপাংশ উৎপন্ন। একটি অনুভূমিক উপাংশ এবং অপরটি উলম্ব। উলম্ব উপাংশটা কি করে বললাম? উলম্ব উপাংশটি রোলারের ওজনকে বাড়িয়ে দেয়। উপাংশটি রোলারের ওজনকে বাড়িয়ে দেয়।
অনুভূমিক উপাংশ রোলারকে গতিশীল করে। ঠিক সেরকম ভাবে যখন রোলারকে টানা হয় তখনও সেই টানার জন্য যে বল প্রয়োগ করা হয় সেই টানা বলটারও দুটো উপাংশ উৎপন্ন হয়। তাহলে এটাও বলতে পারি আমরা আবার রোলারকে টানা টানার জন্য বলে টানার জন্য প্রযুক্ত বলের উলম্ব উপাংশ রোলারের ওজনকে কমিয়ে দেয়। রোলারকে হালকা এবং অনুভূমিক উপাংশ রোলারকে গতিশীল করে। তাহলে টানা বা ঠেলা দু ক্ষেত্রেই টানা বল এবং ঠেলা বলের দুটো করে উপাংশ তৈরি হয়। এটা হচ্ছে বলের বিভাজনের উদাহরণ। রোলারকে টানার ক্ষেত্রে ছবিটা এখানে আঁকা হচ্ছে, আঁকি দেখো ভালো করে। টানার সময় নিচে থেকে উপর দিকে একটা বল প্রয়োগ করা, তার সেই প্রযুক্ত যে বলটা হলো সেই বলটার দুটো উপাংশ তৈরি হয় বলের বিভাজনের জন্য। একটা উপাংশ অনুভূমিক আর যাকে বলে উলম্ব উপাংশ। উলম্ব উপাংশ অনুভূমিক উপাংশ টানা হচ্ছে। তাহলে এই টানা বলের দুটো উপাংশ, একটা অনুভূমিক উপাংশ একটা উলম্ব উপাংশ। এই উলম্ব উপাংশটা উপরের দিকে ক্রিয়া করছে, সেই জন্য রোলারের ওজনটাকে কমিয়ে দিচ্ছে, আর রোলারকে গতিশীল করছে। তাহলে এটা বলের বিভাজনের একটা বাস্তব উদাহরণ। এখন এখান থেকে আবার প্রশ্ন আসতে পারে যে রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? তাহলে তোমাদের এই অংশটা লিখলে পরে উত্তরটা হয়ে যাবে। কেননা ঠেলার সময়তে রোলারের ওজনটা বাড়িয়ে দিচ্ছে আর টানার সময় রোলার ওজনটাকে কমিয়ে দিচ্ছে। তাহলে ঠেলে গতিশীল করার থেকে টেনে গতিশীল করাটা সহজ হবে, কারণ এক্ষেত্রে রোলার ওজনটা কমে যাচ্ছে, তাহলে গতিশীল করানোটা সহজ হবে। তো সেই জন্য প্রশ্নটা আসতে পারে। প্রশ্নটার উত্তরটা তোমরা এটাই লিখবে,
প্রশ্নটা শুধু আমি লিখে দিই। প্রশ্নটা হচ্ছে রোলারকে ঠেলা অপেক্ষা টানা সহজ কেন? রোলারকে ঠেলা অপেক্ষা টানা উত্তরটা আগেরটাই হবে, তাই জন্য আমরা উত্তরটাকে লিখে দিই আগের প্রশ্নের উত্তর। আগের প্রশ্নের উত্তর দেখো। আগের প্রশ্নের উত্তর দেখো, কারণ আগের প্রশ্নের এই উত্তরটাই হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। পরের দিন আবার বল সম্পর্কে আলোচনা করা হবে। বল ও গতি তো চ্যাপ্টারের নাম, বলের প্রভাবে তো গতি সৃষ্টি হয়, তো সে গতি সম্পর্কে আলোচনা করা হবে পরের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাকলো।